আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম। আমরা সেই প্রথম থেকে আজ পর্যন্ত যারা অ্যাসাল্ট হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা নিহত হয়েছে, আহত হয়েছে, আমরা তাদেরকে বিভিন্ন হসপিটালে আগের থেকে ঘুরে ঘুরে দেখতেছিলাম, তাদের বাসায় গিয়েছিলাম। তারই অংশবিশেষ আজকে আমরা পঙ্গুতে এসেছি। মাঝখানে যেহেতু অনেকগুলি হসপিটালে গিয়েছিলাম, এখানে যেহেতু তারা ভালো আছে, অনেক জায়গায় দেখা যায় যে এমন হসপিটালও আছে যেখানে চিকিৎসা হচ্ছিল না, সেগুলি দেখার জন্য আমরা চেষ্টা করেছি। আমি সরকারকে বলবো, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার রুগীদের ব্যাপারে, যারা আহত হয়েছে এবং বিভিন্ন ধরনের অসুস্থ হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, যাদের চক্ষু নষ্ট হয়ে গেছে। আমি অনুরোধ করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করুন, তাদের পাশে থাকেন। যদি বাংলাদেশে চিকিৎসা না থাকে, এরকম কিছু দেখলাম যাদের অবস্থা খুবই খারাপ, যেমন আল কারিমে একজন হসপিটাল আমি দেখলাম হসপিটালে আছে যাদের ঘাড়ের মেরুদণ্ড ভেঙে গেছে, যেটা আমাদের দেশে বাংলাদেশে চিকিৎসা হবে বলে আমার মনে হয় না। সেহেতু আমি মনে করবো খুঁজে খুঁজে বাংলাদেশে যদি চিকিৎসা না হয় তাহলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিদেশে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হোক, এটা আমি সরকার অনুরোধ করব। যদি এটা ব্যর্থ হন তাহলে মনে করব আপনি প্রথমেই ব্যর্থতার দায়বদ্ধতা আপনাকেই গ্রহণ করতে হবে, এটা আমার অনুরোধ থাকবে। আর যারা নিহত আছে তাদের পরিবার পরিজনকে সরকারকে স্টাবলিশ করতে হবে, তাদেরকে দেখতে হবে। আর আমি সর্বমহলে ভাইদেরকে বলবো, আসুন আমরা সবাই সম্মিলিতভাবে যারা এই যুদ্ধে, আমি বলি এটা যুদ্ধ, এই যুদ্ধে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, আমরা তাদের পাশে, তাদের পরিবারের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। এই অন্তর্বর্তী সরকার এবং নতুন কিছু উপদেষ্টা নিযুক্ত হয়েছে গতকালকে, পুরো অন্তর্বর্তী সরকারটা আপনার কাছে কেমন দেখছেন এখন পর্যন্ত? দেখেন, এদের কাজকর্ম এখন পর্যন্ত আমরা দেখি নাই, আগেই মন্তব্য করা খুবই কঠিন। তবে আমি আশা করবো যেন তারা ভালো, জনগণ যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন সেই জনগণের আশা আকাঙ্ক্ষা যেন তারা পূরণ করেন, এই দিকে তাদেরকে লক্ষ্য করার জন্য আমি অনুরোধ করব। আমরা একটা জিনিস দেখতে পেলাম যে অন্তর্বর্তীকালীন সরকার খুব অল্প দিন গঠন হয়েছে, এর মধ্যে কি মন্ত্রণালয় চেঞ্জ করা হয়েছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাখাওয়াত হোসেন, তিনি তাকে চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করে তাকে পাক মন্ত্রণালয় দেওয়া হয়েছে, এটা আসলে কি হবে? আমি বলবো এরকম ঘন ঘন চেঞ্জ যেন করতে না হয়, আগের থেকে সতর্ক হয়ে তারপরে দায়িত্ব প্রদান করা উচিত। যদি বারবার চেঞ্জ করা হয় তাহলে মানুষ কিন্তু অন্তর্বর্তী সরকারের উপরে আস্থা হারিয়ে ফেলবে। এটা তাদেরকে উপদেষ্টা দেওয়া হয়েছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এখন আমি মন্তব্য করতে চাই না। আচ্ছা, আমি বলবো শুধু এতটুকু যে অনেক সময় পিছন থেকে, ব্যাক থেকে কাজ করা অনেক সহজ হয়। ইসলামী আন্দোলনকে দেখেছি এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর সাম্য ফিরিয়ে আনার জন্য যে একটা সাম্যের বাংলাদেশ তৈরি হয়েছে, সেখানে বিভিন্ন সম্প্রদায়ের সংখ্যালঘুদের পাশে অন্যান্য ইসলামী দলগুলোর পাশাপাশি ইসলামী আন্দোলনকেও দেখেছি আমরা সক্রিয়ভাবে মন্দির, গির্জা বা বিভিন্ন জায়গায় প্রোটেকশন দিতে। সামনের দিনগুলোতে সাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ইসলামী আন্দোলনের ভূমিকা কি থাকবে? দেখেন, ইসলামী আন্দোলন না, ইসলাম তো সাম্যতা চায়, ইসলাম সবার অধিকার চায়। ইসলাম উখরিজাত লিন্নাস, মানবতার কল্যাণের জন্য আমাদেরকে বের করা হয়েছে। ইসলামের মধ্যে কল্যাণ, ইসলামের মধ্যে সাম্যতা, ইসলামের মধ্যে অধিকার। যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সমস্ত মানুষ, শুধু মানুষ নয়, সেখানে জানোয়ারও শান্তিতে বসবাস করতে পারবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেছেন, আমার খেলাফতের আমলে, আমার ক্ষমতার আমলে ফোরাতের কোলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমাকে জবাব দিতে হবে। বুঝছেন এই কথা মিন কি? যে ইসলাম একটা জানোয়ারের প্রতিও খেয়াল রাখে, সেখানে মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ তো অনেক ঊর্ধ্বে। ইসলাম যদি চলে আসে, আপনি দেখবেন বস্তির মধ্যে, রোডের মধ্যে, গাছতলাতে কোনো মানুষ ঘুমাতে হবে না। এটা ইসলামের দায়িত্ব। আমারও যে দাম, ওই গাছতলায় যে ঘুমায় তারও একই দাম। আমিও যে মানুষ, রাস্তার পাশে যারা ধুকে থেকে মরছে তারা একই মানুষ। কাজে ইসলাম মানবতার মর্যাদা চায়, মানুষকে তারা উন্নয়ন করতে চায়। কাজে ইসলাম যদি চলে আসে তাহলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গরিব, ধনী, শিক্ষিত, মূর্খ, পুরুষ, মহিলা, যার যে অধিকার, সমস্ত অধিকার বাস্তবায়ন হবে, এটা আমার বিশ্বাস। সাম্যতার কথা বলা হচ্ছে, 15 আগস্ট দেখেছি আমরা ধানমন্ডি 32-এ কাউকে শোক পালন করতে দেওয়া হয়নি, শিক্ষার্থীরা মানুষের ফোন চেক করছে এবং বেশ কয়েকজনকে আহত করেছে, গণমাধ্যমকেও ছবি তুলতে দেয়নি। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? দেখেন, এটা হলো একটা প্রেক্ষাপট কিন্তু স্থায়ী কোনো সমাধান না। এটা স্থায়িত্ব বলতে কিছু নেই। এখানে একটা কিন্তু প্রতি বিপ্লবের কথা এসেছিল, যারা বিপ্লবী তারা কিন্তু প্রতি বিপ্লব হতে দেখতে চায় না, তাহলে তো দেশ আরো সংঘাতের দিকে চলে যাবে।
কিন্তু সাময়িক বিষয় কিন্তু স্থায়ী কোনো সমাধান না। শোক পালন করতে গিয়ে আবার বিপ্লব হওয়ার সুযোগ ছিল। হতে পারে, নিয়ে এটা আমি বলবো না হবেই, হতে পারে। এর জন্য আগের থেকে ডোরকে বন্ধ করা, এটা হতে পারে, এই হিসাবে হচ্ছে। বেশ কয়েকজনকে দেখেছি কানে ধরিয়ে উদ্বোস করা হয়। আমি এটা বিস্তারিত কিছু বলতে চাই না। আমি শুধু বলতে চাই প্রতি বিপ্লব ফিরাবার জন্য যে সতর্কতা প্রয়োজন ছিল সেটা তো সে সতর্কতা অবলম্বন করছে। একটা বিষয়, ধন্যবাদ আপনার সবাইকে। জি জি। এই সরকার বসার পর থেকে দেশি বিদেশি বিভিন্ন রকমের ষড়যন্ত্র থেকে তাদের মোকাবেলা করতে হচ্ছে। বিশেষ করে এই সরকারের স্থায়িত্বের উপরে বাংলাদেশের সংহতিটা অনেক বেশি নির্ভর করছে এখনকার প্রেক্ষাপট থেকে আমরা বুঝতে পারি। সেক্ষেত্রে এই সরকারের যে ষড়যন্ত্রগুলো হচ্ছে এর বিরুদ্ধে, এ থেকে তাদের হাতকে শক্তিশালী করা অথবা বলতে পারেন যে আপনার নিজেদের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া কি ধরনের ব্যবস্থা আপনার মনে হয়? আমরা সবাই সজাগ আছি, সচেতন আছি, কোনো অবস্থাতেই যেন বিদেশি কোনো শক্তি হস্তক্ষেপ করতে না পারে এবং করতে দেবো না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।